নমস্কার, আমি কৈলাস দাস। আমি আজকে আপনাদের কাছে আবার আমার চ্যানেল কেমিস্ট্রি উইথ কৈলাস নিয়ে এসেছি। আজকে আমরা অ্যাটমিক স্ট্রাকচারের শেষ অংশ নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল, শেপ অফ অরবিটাল, আউফবাউ প্রিন্সিপাল অ্যান্ড হুল্ডস মাল্টিপ্লিসিটি রুল। আমরা এর আগে যে বিভিন্ন বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি সেগুলো আমরা এর আগে জানি, যে কোয়ান্টাম নাম্বারের কনসেপ্ট নিয়ে আমরা আলোচনা করেছি। এরপরে ইলেকট্রন কীভাবে অরবিটালে থাকে, ফিল্ড হয়, সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা চলে আসি পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপালে। অ্যাকর্ডিং টু দিস প্রিন্সিপাল, নো টু ইলেকট্রনস ইন অ্যান অ্যাটম ক্যান হ্যাভ দ্য সেম ভ্যালু অফ all four quantum numbers. That is, the value of n, l and m is same, then the value of spin quantum number of the two electrons will be different, that is plus up and minus up. মানে n, l এবং m এর ভ্যালু যদি সেমও হয় কোনো ক্ষেত্রে, সেক্ষেত্রে কোনটা আলাদা হবে, সেটা হচ্ছে স্পিন কোয়ান্টাম নাম্বারের ভ্যালু আলাদা হবে সেই দুটো ইলেকট্রনে। তাহলে কি আমরা বুঝতে পারছি যে একটা অরবিটালের মধ্যে বা কক্ষকের মধ্যে দুটো ইলেকট্রন থাকতে পারে, কারণ আমরা জানি যে n, l এবং m এর যদি কথা বলা হয়, l এর ভ্যালু হয় 0 to n-1 এবং m এর ভ্যালু হয় -l to +l ইনক্লুডিং 0। তাহলে কোনো ক্ষেত্রে যদি n এর মান এখানে আমরা জানি যে 2 হয়, তাহলে সেক্ষেত্রে l এর ভ্যালু হবে 0 এবং 1 এবং করসপন্ডিংলি যে যে ইলেকট্রনগুলো হবে তাদের স্পিনও আলাদা হবে। সেই স্পিনগুলো প্লাস হাফ এবং মাইনাস হাফ হবে, তাদের চারটে কোয়ান্টাম নাম্বার বেসিক্যালি আলাদা হবে। এটাই বলতে চাইছে পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল। এবার আমরা যদি চলে যাই, যেমন উদাহরণস্বরূপ যে আমরা দুটো লেটাস টেক টু ইলেকট্রনস প্রেজেন্ট ইন কে সেল, মানে কে সেল মানে প্রথম কক্ষপথ যেটা, সেখানে ফার্স্ট অরবিট যেটা, সে ফার্স্ট অরবিটের প্রথম ইলেকট্রনটা যদি নিই, যেখানে n = 1, l = 0, m 0, s এর ভ্যালু কত হবে তাহলে পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল অনুযায়ী, সেটা হচ্ছে প্লাস হাফ। সেকেন্ড ইলেকট্রনটার ক্ষেত্রে সবগুলো একই হবে, কিন্তু শুধুমাত্র স্পিনটা আলাদা হবে, মানে s = -হাফ হবে। Thus, if we want to put more than one electron in an orbital and we want to satisfy the Pauli's exclusion principle, our only option is to assign different values of s value to those two electrons. We know that there can be only two s values possible for electron. তাহলে আমরা একটা জিনিসই বলতে পারি যে an orbital can hold a maximum number of two electrons and they must be of opposite spin. মানে অরবিটালের মধ্যে দুটো ইলেকট্রন থাকবে এবং তাদের স্পিনগুলো বেসিক্যালি আলাদা হবে, একটা হচ্ছে প্লাস হাফ, অন্যটা হচ্ছে মাইনাস হাফ, যেটা আমরা জানি। এবার আমরা চলে আসি যে ইলেকট্রন কেমনভাবে থাকবে বিভিন্ন প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার যে রয়েছে সেগুলোতে, বা করসপন্ডিংলি যে কোয়ান্টাম নাম্বারের ভ্যালুগুলো কত হবে এবং টোটাল ইলেকট্রন কত থাকবে সেটা দেখিয়ে পারি। যেমন n = যখন 2 হয়েছে, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 2, অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার 0 এবং 1 হতে পারে। 0 মানে 2s, 1 মানে 2p, এবং l = 0 হলে করসপন্ডিংলি m = 0 হবে। স্পিন কত হবে, প্লাস হাফ এবং মাইনাস হাফ, মানে দুটো ইলেকট্রন। আবার 2p অরবিটাল মানে যেখানে l = 1, সেক্ষেত্রে কী হচ্ছে, m হচ্ছে +1 থেকে -1 ইনক্লুডিং 0। প্রতিটা ক্ষেত্রে প্রতিটা m ভ্যালুর জন্যে প্রতিটা m ভ্যালু মানে কি একটা অরবিটাল কক্ষক, সেখানে এক একটা কক্ষকে দুটো ইলেকট্রন, একটা হচ্ছে প্লাস হাফ, অন্যটা মাইনাস হাফ, তাহলে কী হচ্ছে 6টা ইলেকট্রন পি অরবিটালে। একইভাবে n যখন 3 হবে তখন আমরা কী পাবো, l এর ভ্যালু 2 পাবো। n = 3 ক্ষেত্রে, সেক্ষেত্রে ডি অরবিটালটা পসিবল হবে। ডি এর ক্ষেত্রে কী হয়, -2 থেকে +2 ইনক্লুডিং 0। সেখানে ওই প্রতিটার ক্ষেত্রে প্লাস হাফ মাইনাস হাফ করে যদি ধরা হয়, এইভাবে ক্যালকুলেট করা হয়, তাহলে 10টা ইলেকট্রন থাকবে। তাহলে n = 3তে কটা থাকবে, 18টা ইলেকট্রন। তাহলে এক্ষেত্রে আমরা দেখছি 2n² যে রুল, মানে প্রতিটা কক্ষপথে বা প্রতিটা সেলে 2n² নাম্বার অফ ইলেকট্রনস থাকবে, সেই বিষয়টাও মিট আপ হচ্ছে এখানে, মানে এনটা হচ্ছে যেখানে কক্ষপথের সংখ্যা। একইভাবে এখানে দেখা যাচ্ছে যে কে সেল, এল সেল, এম সেল, এইগুলোতে এল এর ভ্যালু কী হবে, করসপন্ডিংলি এম এর ভ্যালু কী হবে। প্রতিটা এম এর ভ্যালুর জন্য এখানে মনে রাখা উচিত, প্রতিটা এম এর ভ্যালুর জন্যে দুটো স্পিনের ভ্যালু হবে বেসিক্যালি, একটা হচ্ছে প্লাস হাফ, অন্যটা মাইনাস হাফ। এখান থেকে আমরা কী জানতে পারছি যে ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রনস ইন ইচ সেল ক্যান বি 2n²। নাম্বার অফ অরবিটালস, কতগুলো কক্ষক থাকবে কিসে না প্রতিটা অরবিটে, সেটা হচ্ছে n² নাম্বার অফ অরবিটালস থাকবে প্রতিটা অরবিটের অনুসারে। S সাবসেল হ্যাজ অনলি 1 অরবিটাল, P সাবসেল হ্যাজ এ 3 অরবিটাল, D সাবসেল হ্যাজ এ 5 অরবিটাল, এবং F এর ক্ষেত্রে কী হবে না 7টা অরবিটাল হবে বেসড আপন m ভ্যালুজ। তো এই হচ্ছে আমাদের বিষয়। এরপর আমরা সামনের দিকে যাবো, যে এই অরবিটাল নিয়ে আলোচনা করলাম, অরবিটালের গঠন কেমন হয়, পিকচারটা কেমন বেসিক্যালি। তো এস অরবিটালের দিকে যদি চলে যাই, আমরা এস অরবিটালটা দেখতে পাচ্ছি, এটা স্ফেরিক্যাল হয়, অনেকটা খোলক টাইপের, যেখানে বাইরের সারফেসে ইলেকট্রন ডেনসিটি থাকে এবং তার মানে একদম কেন্দ্রস্থলে নিউক্লিয়াসটা বর্তমান থাকে। 2s অরবিটালের ক্ষেত্রে কী থাকে, ওই সারফেস থেকে
2s অরবিটালের ক্ষেত্রে একটা নোড থাকবে। নোড মানে কি, দুটো ইলেকট্রন ডেন্সিটিওয়ালা সারফেস কাল্পনিক দিয়ে এটা প্রস্থচ্ছেদ কল্পনা করা হয়, তার মাঝখানে একটা পর্ব মধ্য থাকবে যেখানে আমরা দেখতে পাচ্ছি নোড লেখা রয়েছে, যেখানে ইলেকট্রনের কোনো ডেন্সিটি থাকবে না। তাহলে n = 2 হলে নোড কটা হবে, একটা, মানে n যদি হয় সেটার ক্ষেত্রে n-1 নোড হবে বেসিক্যালি এস অরবিটালের ক্ষেত্রে। পি অরবিটালের চিত্রগুলো কেমন হবে? পি অরবিটালের চিত্র যদি px, py এবং pz যেগুলো, সেগুলো প্রতিটা কার্টেজিয়ান কোঅর্ডিনেট যদি কল্পনা করি আমরা, সেখানে প্রতিটা অক্ষ বরাবর ডাম্বেল শেপের হবে এবং মাঝখানে নোড থাকবে। ওই দুটো যে ডাম্বেলের মধ্যবর্তী অংশ, সেখানে নিউক্লিয়াস থাকে বা নিউক্লিয়াসের সম্ভাবনাটা বেশি, সেখানে ইলেকট্রন ডেন্সিটির সম্ভাবনা নেই বললেই চলে। এবং যে ডাম্বেল শেপ আমরা দেখতে পাচ্ছি, এর সারফেসে বেসিক্যালি ইলেকট্রনের ডেন্সিটিটা বর্তমান থাকে পি অরবিটাল ক্ষেত্রে। এসের ক্ষেত্রে কোনো ওরিয়েন্টেশন নেই, পি এর ক্ষেত্রে অরবিটালটা একটা নির্দিষ্ট দিকে ওরিয়েন্টেড থাকে, এস অরবিটালটা যেহেতু স্ফেরিক্যাল খোলকের মতো। একইভাবে ডি এর দিকে চলে যায়, ডি এর ক্ষেত্রে 5টা অরবিটাল হয়, ডি ওয়াইজেড, এক্স ওয়াই, এক্স জেড, ডি জেড স্কোয়ার, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এগুলো প্রতিটাই ডি জেড স্কোয়ারটা বাদ দিয়ে বাকিগুলো সবই ডাম্বেল শেপের হয়। যেমন ডি এক্স ওয়াইয়ের ক্ষেত্রে কী হয়, এক্স এবং ওয়াই অক্ষের মধ্যবর্তী স্থানে লোবটি বর্তমান থাকে। একইভাবে ওয়াই জেডের ক্ষেত্রে কী হয়, যে অরবিটালের যে লোব, যে ডাম্বেলটা, সেটা মানে ইলেকট্রন ডেন্সিটিটা, সেটা ওয়াই এবং জেড অক্ষের মধ্যবর্তী অংশে বর্তমান থাকে। ডি জেড স্কোয়ারটা একটু আলাদা ধরনের, এখানে মধ্যবর্তী স্থানেও একটা ইলেকট্রন থাকে এবং জেড অক্ষ বরাবর অরবিটালটা বিস্তৃত থাকে। আর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারটা এক্স এবং ওয়াই অক্ষ বরাবর বিস্তৃত থাকে এখানে। এইটা হচ্ছে বেসিক স্ট্রাকচার। এফ অরবিটালের স্ট্রাকচারটা অত্যন্ত জটিল, এফে 7টা অরবিটাল থাকে। এটা এই মুহূর্তে বোঝানো একটু মুশকিল আছে এবং ছবিটাও রীতিমতো জটিল, তো এইটা আমরা দেখিয়ে দিলাম। এই হচ্ছে ছবি এফ অরবিটালের। এবং এখানে এনার্জি যদি চলে যায় আমরা, এনার্জি অফ অ্যাটমিক অরবিটাল, সেখানে আমরা কি দেখতে পাচ্ছি, যে ইন এ সেল অর এ স্পেসিফিক অরবিট সাবসেল হুইচ হ্যাজ এ ভ্যালু অফ এ লেস দ্যাট উইল হ্যাভ এ এনার্জি অফ ইট অ্যান্ড উইল অলসো বি দ্য লেস। মানে একটা কোনো সেল বা অরবিটের ক্ষেত্রে সেই সাবসেল যার ক্ষেত্রে এলের ভ্যালুটা লেস হবে, দ্য এনার্জি ক্ষেত্রেও সেটা লেস হবে এবং দ্যাট উইল বি দ্য লেস, মানে 3s লেস দ্যান 3p লেস দ্যান 3d। এইটা হচ্ছে একইভাবে এস পি এর যে এনার্জি ডিফারেন্স, সেটা লেস দ্যান পি এবং ডি লেস দ্যান ডি অ্যান্ড এফ। ফিলিং অফ ইলেকট্রনসে চলে যায়, যেটা হচ্ছে আউকবাউ প্রিন্সিপাল। জার্মান শব্দ আউকবাউ মানে হচ্ছে বিল্ডিং আপ, অ্যান্ড দিস থিওরি ওয়াজ প্রপোজড বাই নিলস বোর। অ্যাকর্ডিং টু দিস প্রিন্সিপাল, এই আউকবাউ প্রিন্সিপাল অনুযায়ী বলা হয়েছে যে ইলেকট্রনস আর ফার্স্ট ফিল্ড আপ ইন দ্য লোয়ার এনার্জি অরবিটাল অ্যান্ড ফলোড বাই দ্য হায়ার এনার্জি অরবিটাল। তার নিলস বোর এই আউকবাউ প্রিন্সিপালটা বলেছিলেন। এখানে বলা হচ্ছে যে লোয়ার এনার্জি অরবিটালগুলো ফিল্ড আপ হবে ইলেকট্রন দ্বারা, পরবর্তীকালে হায়ার এনার্জি অরবিটালগুলো ফিল্ড আপ হবে। এখন এই বিষয়টি যদি দেখি যে এই আউকবাউ প্রিন্সিপালটা কিসের উপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে, সেটা হচ্ছে n+l রুলের উপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে, n+l রুল এটা। এবং এখানে কি দেখতে পাচ্ছি, ইলেকট্রনস উইল বি ফিল্ড আপ ইন দ্যাট অরবিটাল হুইচ হ্যাভ এ লোয়েস্ট ভ্যালু অফ n+l। n+l এর ভ্যালু যা সবথেকে কম হবে, ইলেকট্রনটা সেখানে প্রথম ফিল্ড আপ হবে। যেমন আমরা চলে যাচ্ছি 4s এর ক্ষেত্রে এবং 3d এর ক্ষেত্রে। 4s এর ক্ষেত্রে কি দেখছি, n+l এর ভ্যালু কত হবে, 4, মানে এটা n=4, আর s মানে l মানে কি হচ্ছে 0 এস অরবিটালের ক্ষেত্রে, তাহলে এটা হচ্ছে ভ্যালু 4। 3d এর ক্ষেত্রে ভ্যালুটা হচ্ছে 5। তাহলে লোয়েস্ট ভ্যালু অফ n+l কার কাছে আছে, 4s এর ক্ষেত্রে, তাহলে 4s আগে ফিল্ড আপ হবে। একইভাবে যে ক্ষেত্রে n+l এর ভ্যালু সেম হবে দুটো অরবিটালগুলোর ক্ষেত্রে, কোনো সাবসেলের ক্ষেত্রে, সেখানে ইলেকট্রন কোথায় ফিল্ড আপ হবে, ইলেকট্রনস উইল বি ফিল্ড আপ ইন দ্যাট অরবিটাল হুইচ উইল হ্যাভ এ লোয়ার ভ্যালু অফ n। যেমন 5s, 4p এবং 3d রয়েছে, সেখানে ভ্যালু অফ n+l ইজ সেম তিনটের ক্ষেত্রেই, 5s, 4p এবং 3d। একটা হচ্ছে 5+0, একটা 4+1, একটা 3+2, 5 হচ্ছে ভ্যালু তিনটেতেই। কিন্তু 3dর ক্ষেত্রে কী হচ্ছে, ইট হ্যাজ এ লোয়ার ভ্যালু অফ n। এই 3d এর মানে 3টা কি, 3টা হচ্ছে অরবিটের কথা, অরবিটটাকে ডিনোট করছে, তাই 3d এর লোয়ার ভ্যালু রয়েছে, সেই জন্য 3dটা আগে ফিল আপ হবে, দেন 4p অ্যান্ড দেন 5s। তো এইটা হচ্ছে n+l এর রুল, যেটার উপর ভিত্তি করে আউকবাউ প্রিন্সিপালটা গড়ে উঠেছে। এটাকে ভালো করে যদি গ্রাফিক্স অনুযায়ী দেখার চেষ্টা করি আমরা, মানে যে n+l রুলটা বললাম আমরা সেটাকে, তো এখানে দেখা যাচ্ছে এইভাবে একটা লিখে নিতে হবে এই অরবিটালগুলোকে 1s, 2s, 3s করে নিচে নিচে, পাশে l=1 এর ভ্যালুগুলো লিখতে হবে করসপন্ডিংলি 2p, 3p, 4p। এবং এই চিত্রের মধ্যে অ্যারোগুলো দেওয়া রয়েছে, অ্যারো অনুযায়ী এই ইলেকট্রনগুলো ফিল্ড আপ হয়। এবং n+l রুলটাও এক্ষেত্রে খাটছে, দেওয়া হয়েছে এখানে n+1, যখন n+lটা যখন 1 হচ্ছে 1s, n+l 2 হলে সেটা 2s, n+l 3 হলে কী হচ্ছে 2p এবং 3s হচ্ছে। কিন্তু 2 এর ক্ষেত্রে কী হচ্ছে, 2pর ক্ষেত্রে যেহেতু n এর ভ্যালুটা কম আছে, 2p আগে ফিল্ড আপ হবে, তারপর 3s হবে। তো এইভাবেই এনার্জি অর্ডারটা রয়েছে বেসিক্যালি।
এরপর আমরা চলে আসি আরেকটা সূত্র যেটা ইলেকট্রন ফিল্ড আপের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে হুন্ডের মাল্টিপ্লিসিটি সূত্র বা হুন্ডস মাল্টিপ্লিসিটি রুল। সেখানে কি বলা হয়েছে, সেটা হচ্ছে দ্য পেয়ারিং অফ ইলেকট্রন ইজ অনলি পসিবল হোয়েন নো এমটি অ্যাটমিক অরবিটালস অফ আইডেন্টিক্যাল এনার্জি আর অ্যাভেলেবল। মানে ইলেকট্রন অরবিটালের ক্ষেত্রে তখনই পেয়ার্ড আপ হবে, মানে যুগ্ম অবস্থায় থাকবে যখন কোনো এমটি অরবিটাল সেই সিমিলার এনার্জির অ্যাভেলেবেল নেই। সেক্ষেত্রে এখানে যদি দেখে যে কার্বনের ক্ষেত্রে চলে যায়, যেটা হচ্ছে কার্বনের ক্ষেত্রে 1s2 2s2 2px1 2py1 রয়েছে। এখানে হুন্ডের রুল কি বলছে, ম্যাক্সিমাম স্পিন মাল্টিপ্লিসিটি, সে কি বলছে যে স্পিন অফ দ্য আনপেয়ার্ড ইলেকট্রন উইল বি ম্যাক্সিমাম, সেইটাই হবে তার ইলেকট্রনিক কনফিগারেশন। তাহলে কার্বনের ক্ষেত্রে আমরা দু ধরনের দেখতে পাচ্ছি, 1s2 2s2 2px1 2py1, এখানে টোটাল স্পিন কত হচ্ছে 1। আবার নিচের ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি 1s2 2s2 2px এর ক্ষেত্রে 1 এবং 2py এর ক্ষেত্রে অপোজিট স্পিন, সেখানে 0 হয়ে যাচ্ছে স্পিন, তাহলে সেটা সম্ভব না। তাহলে সেখানে আমরা কি দেখতে পাচ্ছি, প্রথম ইলেকট্রনিক কনফিগারেশনটা এখানে পসিবল হবে। তো এই হুন্ডের মাল্টিপ্লিসিটির সূত্র ইউজ করে আমরা বিভিন্ন ইলেকট্রনিক কনফিগারেশনগুলো দেখতে পাচ্ছি। বিভিন্ন এলিমেন্টের এখানে দেওয়া রয়েছে, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, এগুলো। হাইড্রোজেনের ক্ষেত্রে 1s1, হিলিয়াম 1s2, বেরিলিয়াম হচ্ছে 1s2 2s2, নাইট্রোজেনের ক্ষেত্রে 1s2 2s2 2p3, এরকম বিভিন্ন রয়েছে। ক্রোমিয়ামের ক্ষেত্রে দেখতে পাচ্ছি 24, সেটাও এইভাবে রয়েছে 2s2 2p6 3s2, এগুলো 3d5 4s1। এখানে একটা দেখতে পাচ্ছি, এটা হওয়া উচিত ছিল 3d4 4s2 হওয়া উচিত ছিল, কিন্তু এটা অ্যানোমালি দেখতে পাচ্ছি এখানে আমরা। এটা কারণ কি, এবার চলে যায় কেন ক্রোমিয়াম এবং বিশেষ করে কপারের ক্ষেত্রে একটু আলাদা ধরনের ইলেকট্রনিক কনফিগারেশন আমরা দেখতে পাবো। ওই পাউলি যে এক্সক্লুশন প্রিন্সিপাল বা আউবা প্রিন্সিপাল অনুযায়ী ইলেকট্রনগুলোকে সাজালে আমরা ক্রোমিয়ামের ক্ষেত্রে যেটা হওয়া উচিত ছিল সেটা হচ্ছে শেষের ইলেকট্রন বিন্যাসটা, সেটা হচ্ছে 3d4 4s2, এবং কপারের ক্ষেত্রে হওয়া উচিত ছিল শেষের যে ইলেকট্রনিক বিন্যাস যেটা, সেটা হচ্ছে 3d9 4s2। এটা এক্সপেক্টেড, যেটা n+l রুল দ্বারা। কিন্তু দেখা কি যায় 3d5 4s1, এবং কপারের ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি 3d10 4s1, মানে এস থেকে একটা ইলেকট্রন দিয়ে চলে যায় এবং ওটাকে 3d5 করে দেয় 3d4টাকে, এবং 3d9টাকে 3d10 করে দেয় কপারের ক্ষেত্রে। এটা কেন হয়, প্রথম কথা এটার এক্সপ্লেনেশন একটা রয়েছে। এটা দু ধরনের এক্সপ্লেনেশন আছে। সেই এক্সপ্লেনেশনগুলো হচ্ছে, একটা হচ্ছে সিমেট্রিক্যাল ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রনস, আরেকটা হচ্ছে এক্সচেঞ্জ এনার্জি। সিমেট্রিক্যাল ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রনটা কি না, সেটা হচ্ছে যে যখন আমরা ডিএ আমরা জানি ম্যাক্সিমাম 10টা ইলেকট্রন থাকে, অতএব এটা হাফ ফিল্ড মানে কত 5টা। তাহলে হাফ ফিল্ড এবং ফুল ফিল্ড কনফিগারেশন যদি থাকে কোনো ক্ষেত্রে, কোনো অরবিটালের ক্ষেত্রে বা কোনো সাবসেলের ক্ষেত্রে বিশেষ করে, দ্যাট আর মোর সিমেট্রিক্যাল অ্যান্ড দ্যাট লিডস টু এ গ্রেটার স্টেবিলিটি। তাহলে কোনো ক্ষেত্রে হাফ ফিল্ড বা ফুল ফিল্ড থাকলে সেটা সিমেট্রিক্যাল হয় এবং এটা বেশি স্টেবল হয়। অ্যান্ড টু অ্যাচিভ দিস, ক্রোমিয়ামের ক্ষেত্রে কী হয় না, 1 ইলেকট্রন ইজ শিফটেড ফ্রম 4s অরবিটাল ফিল্ড অরবিটাল টু 3d এমটি অরবিটাল, 3d4টাকে 5 করে দেয়। তাহলে একটা ইলেকট্রন 4s অরবিটালে গিয়ে 3d অরবিটালে যায় অ্যান্ড টু মেক দ্য সাবসেল হাফ ফিল্ড। এবং এই একই কেস কপারের ক্ষেত্রে হয়, যেখানে 4s থেকে একটা ইলেকট্রন গিয়ে পর 3d9টাকে 3d10 করে দেয়, যাতে বেশি সেটা স্টেবল হয়। এটা সিমেট্রিক্যাল একটা কনসেপ্ট। এছাড়া আরেকটা হচ্ছে এক্সচেঞ্জ এনার্জি দিয়ে এই বিষয়টাকে এক্সপ্লেন করা যায়, সেটা হচ্ছে দ্য এক্সট্রা স্টেবিলিটি অফ D5 অ্যান্ড D10 কনফিগারেশনস ক্যান বি এক্সপ্লেন অন দ্য বেসিস অফ এক্সচেঞ্জ এনার্জি। দ্য ইলেকট্রনস প্রেজেন্ট ইন দ্য ডিফারেন্ট অরবিটালস অফ সেম সাবসেল, দে ক্যান এক্সচেঞ্জ দেয়ার পজিশনস মিউচুয়ালি অ্যান্ড এক্সচেঞ্জ এনার্জি ইজ রিলিজড। মানে কি হচ্ছে, একই সাবসেলের আন্ডারে যখন বিভিন্ন অরবিটালগুলো থাকে, ডিফারেন্ট অরবিটালে যে ইলেকট্রনগুলো থাকে, তারা কী করে নিজের পজিশনগুলো মিউচুয়ালি এক্সচেঞ্জ করে এবং একটা এক্সচেঞ্জ এনার্জি রিলিজ হয়। যত বেশি এক্সচেঞ্জেবল পজিশন হবে তত বেশি এক্সচেঞ্জ এনার্জি রিলিজড হবে এবং স্টেবিলিটি অফ দ্য অ্যাটমটাও সেক্ষেত্রে কী হবে, বৃদ্ধি পাবে। এখানে 3d5 ক্ষেত্রে কী হয়, আমরা যদি একটা এক্সাম্পল হিসেবে নিই, ক্রোমিয়ামের ক্ষেত্রে কী হয় 3d5 বা 3d4 দুটো নিচ্ছি। এক্ষেত্রে 3d5 ক্ষেত্রে টোটাল নাম্বার অফ এক্সচেঞ্জ যদি দেখি পারমুটেশন কম্বিনেশন অনুযায়ী, সেটা হচ্ছে 10, এবং 3d4 ক্ষেত্রে সেই নাম্বার অফ এক্সচেঞ্জেস হচ্ছে 6। আমরা ছবিতেই দেখতে পাচ্ছি এখানে ইলেকট্রনগুলোকে যদি 3d5 ক্ষেত্রে 1 2 3 4 5 করা যায়, তাহলে প্রথম ইলেকট্রনটা কী হচ্ছে 4টা এক্সচেঞ্জ পাচ্ছে, বাকি 4টের সাথে এক্সচেঞ্জ হতে পারছে। সেকেন্ড ইলেকট্রনটা বাকি কী হচ্ছে, বাকি 3টের সাথে এক্সচেঞ্জ করতে পারছে। থার্ড ইলেকট্রনটা 2টোর সাথে, এবং শেষের ইলেকট্রনটা একটা জায়গায় এক্সচেঞ্জ হচ্ছে। তাহলে টোটাল এক্সচেঞ্জ কত হচ্ছে, এখানে 4 + 3 + 2 + 1, মানে হচ্ছে বেসিক্যালি 10টা এক্সচেঞ্জ। কিন্তু 3d4 ক্ষেত্রে কী হচ্ছে, একটা যেহেতু ফাঁকা, সেখানে এক্সচেঞ্জ পসিবল হচ্ছে না। তাহলে প্রথম ইলেকট্রনটা 3টের সাথে, পরের ইলেকট্রনটা 2টোর সাথে, এবং তারপরে ইলেকট্রনটা চতুর্থ জনের সাথে, মানে একটি এক্সচেঞ্জ হচ্ছে। তাহলে টোটাল এক্সচেঞ্জ 3d4 ক্ষেত্রে কত হচ্ছে, 3 + 2 + 1, মানে 6টা এক্সচেঞ্জ। তাহলে আমরা 3d5 ক্ষেত্রে দেখছি 10টা এক্সচেঞ্জ, 3d4 ক্ষেত্রে দেখি 6টা এক্সচেঞ্জ। সেই জন্য 3d5টা হচ্ছে মোর স্টেবল কনফিগারেশন দেন 3d4। সেই জন্য 4s থেকে ইলেকট্রন গিয়ে পর 3d5 করে দেয় ওখানে কনফিগারেশনটা। এই ছিল আজ এই সমস্ত যে আলোচনা। আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন। আপনাকে ধন্যবাদ এই চ্যানেলটা দেখার জন্য। এই এতদিনে আমাদের অ্যাটমিক স্ট্রাকচার চ্যাপ্টারটা কমপ্লিট হলো।
এই পরবর্তীকালে আবার অন্যান্য যে চ্যাপ্টারগুলো রয়েছে ক্লাস 11-এর সেগুলো আমি এক এক দেবো। আপনারা চ্যানেলের সাথে যুক্ত থাকবেন। আপনাদের সকলকে আরেকবার ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ।